18 আগস্ট আমার কিন্তু পুরো টাইম লাইনটা, আমি যেহেতু এই নিয়ে আর্টিকেল একাধিক লিখেছি, ফলে আমার কিন্তু এই টাইম লাইনটা মনে আছে, এবং ইনফ্যাক্ট আমি ওই পুরনো আর্টিকেলগুলো একবার রেফার করেও নিলাম। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দি কোলোসাল কভার আপ বলে আমার একটা আর্টিকেল আছে, যাতে কিন্তু আমি পুরো সময়ানুক্রমটাও দেখিয়েছি যে কিভাবে কোন টাইম লাইনে কোন ঘটনাটা ঘটেছে। যখন তদন্তটা সিবিআই এর হাতে যায় 13 আগস্ট বিকেলে, এবং সিবিআই এসে পৌঁছয় 14 আগস্ট সকালবেলা, সিবিআই ল্যান্ড করে আরজিকর তদন্তের জন্য কলকাতায়, এবং সেই 14 সন্ধেবেলাতেই কিন্তু বেলগাছিয়া বস্তির 7,000 লোক একসঙ্গে চড়াও হয়েছিল আরজিকরের ওপরে। তার আগেই আরজিকরের সেমিনার হলের পাশের ঘরের দেওয়াল ভাঙা হয়ে গিয়েছিল আরজিকরের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের অর্ডারে, এবং 14 সকালে সিবিআই আসার পর 14 সন্ধ্যের মধ্যেই কিন্তু আরজিকরে আরও ব্যাপক আকারে ভাঙচুর হয়ে সমস্ত এভিডেন্স লোপাট হয়ে যায়, এবং কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায়, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে 7,000 লোক, পুলিশেরই বয়ান অনুযায়ী 7,000 লোক আরজিকর হাসপাতালে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এক অর্থে বলতে গেলে কলকাতা পুলিশ পথ করে দিয়েছিল তাদেরকে ঢোকার জন্য, যাতে তারা ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করে সমস্ত প্রমাণ লোপাট করতে পারে। সুতরাং সিবিআই কি বা করতে পারত? 14 ক্যালকাটা হাইকোর্টের অর্ডারে সিবিআই এসেছিল। স্টেট কিন্তু নিজের থেকে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয়নি, অথচ যারা বারবার করে উন্নাও, হাথরাস আর কামদুনির ঘটনার সঙ্গে আরজিকরের ঘটনাটাকে মিলিয়ে ফেলছেন, যেখানে 3টে ঘটনা একেবারেই এক নয়, উন্নাও, হাথরাস, কামদুনি, আরজিকর, 4টে ঘটনাকে এক শ্রেণীতে ফেলা যায় না। উন্নাও, হাথরাস এবং কামদুনির ঘটনাকে এক শ্রেণীতে ফেলা যায় কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে, কিন্তু আরজিকরের ঘটনাটা তো সবার থেকে আলাদা। বাকি 3টে ঘটনার সঙ্গে আরজিকরের ঘটনাটাকে একেবারেই এক শ্রেণীতে ফেলা যায় না, কিন্তু তৎসত্ত্বেও হাথরাসের ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার নিজেই, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিজের থেকেই আরজিকর কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়নি। সিবিআই তদন্ত চেয়ে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে মামলা করা হয়েছিল ক্যালকাটা হাইকোর্টে। ক্যালকাটা হাইকোর্টের অর্ডারে কিন্তু সিবিআই আসে, ফলে সিবিআই যখন আসে, সিবিআই আসতে 4 দিন দেরি হয়। 9 আগস্টের ঘটনা, সিবিআই ল্যান্ড করে 14 আগস্ট সকালে কলকাতায়, এবং তার মধ্যেই যা ভাঙচুর করার, যা কিছু করার, এবং লেডি ডক্টরের বডি বচড আপ পোস্টমর্টেম করে ফালতু পোস্টমর্টেম রিপোর্ট, এবং সেই পোস্টমর্টেম রিপোর্টও যে বচড আপ তারও একটা ডিটেইল ডিসকাশন আমরা শুনেছি ইন্ডিয়া টুডে চ্যানেলে। এইমসের ফরেন্সিক এক্সপার্ট ডক্টর জায়ালাল একদম ধরে ধরে ডিসকাস করেছেন ইন্ডিয়া টুডে চ্যানেলে। সুতরাং সেটা আমরা শুনেছি যে দ্যাট পোস্টমর্টেম, দি অটোপসি ওয়াজ অ্যাবসলিউটলি বচড আপ, এবং সেই জায়গাটা নিয়ে সমস্ত কিছু নিয়ে সিবিআই যখন ল্যান্ড করে তখন 14 আগস্ট সকাল, তখন যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে। কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর কিছুতেই মেলে না, সেটা হলো সুপ্রিম কোর্ট যদি তড়িঘড়ি 18 আগস্ট কেসটা সুমতো টেনেই নিল, তাহলে তারপর আবার ওটার ওপর চেপে বসে থেকে টানা বানা করে 2 দিন 3 দিন শুনানি করে আবার সেটাকে ক্যালকাটা হাইকোর্টের কাছে ফিরিয়েই বা দিল কেন? তারা কি পারতো না যে তদন্তটাকে স্পষ্টভাবে, যদি এটাও বলবার হয় যে আমাদের তদন্তে কিছুই করার নেই, কোনো এভিডেন্সই আমরা পাইনি, সমস্ত নষ্ট হয়ে গিয়েছিল, এটাও যদি বলবার থাকতো সিবিআই, তো এটাও তো সিবিআইকে বলবার দিকে সুপ্রিম কোর্ট লিড করতে পারতো, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু তাও করলো না। এবং এখন যখন মামলা আবার ক্যালকাটা হাইকোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হলো, তখন ক্যালকাটা হাইকোর্টের বিচারপতিরাও কেউ মামলাটা শুনতে চাইছেন না। তাহলে এই যে আদালতের এই আচরণ, এর জন্য কি আমরা কোনো সরকারকে দায়ী করতে পারি? একদম পারি না। আদালত কোনো সরকারের অধীনেই নয়, আদালতের আচরণের দায় সম্পূর্ণতই আদালতের।
সেটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব? আদালত কেন সরে যাচ্ছে? আদালত কেন শুনতে চাইছে না? তাহলে কি এমন ব্যাপার আছে মামলাটির মধ্যে যা কেউ প্রকাশ করতে চাইছে না? এবার আরো প্রশ্ন, কে টেনে নিয়েছিলেন সুপ্রিম কোর্টের সুমতো? তখন কে ছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? বিচারপতি, এক্স বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি তো বামপন্থী লবির একেবারে নয়নমণি ছিলেন, বামপন্থী লবিরই লোক। মাঝরাতে টেরোরিস্টের জন্য তিনি আদালতের দরজা খুলে ফেলতে পারেন। মাঝরাতে টেরোরিস্টের জন্য বলাটা ভুল, মাঝরাতে তিস্তা সেস, মাঝরাতে নয়, রবিবার ছুটির দিন তিনি কোন ভারতনাট্যম নাচের প্রোগ্রাম দেখতে গিয়েছিলেন, সেখান থেকে 8:30টার সময় তড়িঘড়ি উঠে এসে তিস্তা সেটেল ওয়ার্ডের বেল অ্যাপ্লিকেশন শুনেছিলেন। এই তো জাস্টিস DY চন্দ্রচূড়। তাকে আলাদা করে তার ডেট পাওয়ার জন্য রাত্রিবেলা অভিষেক মানু সিংভি গিয়ে তার বাড়িতে দেখা করতো এবং তারপরেই ডেট পাওয়া যেত। তো এই DY চন্দ্রচূড় তো বামপন্থী লবির নয়নমণি, এবং তিনিই তো আরজি করের কেসটাকে সুমতো টেনে নিয়েছিলেন। এবং টেনে নিলেন কেন? আর যদি টেনেই নিলেন তাহলে কিছু করলেন না কেন? এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট DY চন্দ্রচূড় রিটায়ার করে গেলেন, কেস আবার যেমন তেমন কালকে হাইকোর্টে ফিরে এলো। এই যে বচিংটা হলো, এর পেছনে হাত কাদের? ইন্দিরা জয়সিং, বৃন্দা গ্রোভার, বিকাশ ভট্টাচার্য, করুণা নন্দী, কোন বামপন্থী উকিল ছিলেন না আরজি করের কেসটার মধ্যে? প্রত্যেকে ছিলেন। তারা চাইলে পারতেন না আরজি করের কেসটা সলভ করবার দিকে সিবিআইকে পুশ করতে? সিবিআই এর ধাসটামো, আই এম নট ইন সাপোর্ট অফ সিবিআই। তারা কোনো ভালো মানে তেমনভাবে ভালো কাজ তারা কিছু করে টরে, অন্তত অনেক বিষয়ই তারা আমাদেরকে হতাশ করেছে। কিন্তু আমার প্রশ্ন এইখানে, এটা তো পুরো বামপন্থী লবি ঘিরে ফেলেছিল পুরো জায়গাটাকে, যে কারণ DY চন্দ্রচূড়কে দিয়ে সুমতো বেঙ্গল র্যাভেজড হয়ে গিয়েছিল পোস্ট পোল ভায়োলেন্সে, তখনও সুপ্রিম কোর্ট সুমতো মামলা নেয়নি। কিন্তু এক্ষেত্রে একেবারে তড়ি ঘড়ি সুমতো মামলা নিয়ে নিল। মাত্র 14 তারিখ সিবিআই ল্যান্ড করলো, আর 18 তারিখেই সুপ্রিম কোর্ট সুমতো মামলা নিয়ে নিল। এটা কিসের জন্য হলো? এবং যদি নিলই তারপর কিছু করলো না, এটা কি করে হতে পারে? ঘটনার মধ্যে কি আছে?